নমস্কার বন্ধুরা, সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস রচনা সমগ্র থেকে বাস্কারভিলের শিকারী কুকুর গল্পটার 12তম পর্ব আজ পড়ছি। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে এক মুহূর্ত আমি রুদ্ধশ্বাসে বসে রইলাম। তারপর আবার সম্বিত ফিরে পেলাম। আর এক নিমেষে আমার মনের উপর থেকে একটা কষ্টকর দায়িত্বের বোঝা যেন কেউ তুলে নিল। এই উত্তেজনাহীন ক্ষুরদার ব্যঙ্গভরা স্বর সারা পৃথিবীতে মাত্র একজনেরই আছে। আমি চেঁচিয়ে উঠলাম, হোমস, হোমস! তিনি বললেন, বাইরে এসো, আর তোমার রিভলভারটি সাবধান। আমি নিচু হয়ে দরজার ফাঁকের উপরকার পাথরের তলা দিয়ে বেরিয়ে দেখি হোমস একখানা পাথরের উপর বসে আছেন। আমার বিস্মিত মুখচ্ছবি দেখে তার কটা চোখ দুটি ফুর্তিতে যেন নাচতে লাগলো। একটু রোগা আর জরা চেহারার হলেও দেখলাম তিনি দিব্যি সপ্রতিভ ও সতর্ক। তার পরনে টুইডের পোশাক আর মাথায় কাপড়ের টুপি। বিড়ালের মতোই তার বিশেষত্ব ছিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এখানেও তার দাড়ি পরিষ্কারভাবে কামানো, আর জামাকাপড় এমন ফিটফাট যেন বেকার স্ট্রিটেই আছে। তার হাত চেপে ধরে আমি বললাম, কাউকে দেখে এত আনন্দিত কখনো হইনি। আরও আশ্চর্য, কি বলো? তা সেটা স্বীকার করতেই হবে। আশ্চর্য শুধু তুমি একাই হওনি যেন। এর ভিতরে বসে থাকার কথা দূরে থাক, তুমি যে আমার এই অস্থায়ী বাসাটি খুঁজে পাবে এটাও আমি ভাবতে পারিনি। এই দরজাটার 20 পা আগে এসে প্রথম সেটা টের পেলাম। আমার পায়ের চাপ দেখে বোধ হয়, না ওয়াটসন, পৃথিবীর সব পায়ের চাপের মধ্য থেকে তোমার পায়ের চাপটি চিনে নেব এমন কথা আমি দিতে পারি না। কিন্তু যদি আমাকে সত্যি সত্যি ধোঁকা দিতে চাও তাহলে তোমার তামাকের দোকান বদলাও। কেননা অক্সফোর্ড স্ট্রিটের দোকানের মার্কামারা সিগারেটের টুকরো দেখেই জানলাম যে বন্ধুবর ওয়াটসন আশেপাশে কোথাও আছে। পথের ধারেই সেটা পড়ে রয়েছে, দেখতে পাবে। যখন তুমি শূন্য ঘরটার ভিতর ভিড় দর্পে প্রবেশ করছিলে সেই চরম মুহূর্তে ওটাকে ছুঁড়ে ফেলেছিলে নিশ্চয়। ঠিক তাই, যা ভেবেছি। আর তোমার অধ্যাবসায়ের কথা আমি জানি তো, তাই নিশ্চয় করে বুঝলাম যে তুমি ওত পেতে বসে আছো। হাতের কাছে অস্ত্রটি রয়েছে, দেখছো কখন লোকটা ফেরে। আচ্ছা, তাহলে তুমি সত্যিই ভেবেছিলে যে অপরাধী আমি? তুমি যে কে তা আমি জানতাম না, তাই সেটা জানবই স্থির করেছিলাম। সাবাস ওয়াটসন! আর তুমি আমার জায়গাটার খোঁজ পেলে কি করে? কয়েদিটাকে ধরবার চেষ্টা করতে এসে তো আমায় দেখে ফেলেছিলে। যখন চাঁদ উঠছিল তখন তার সামনে এসে দাঁড়ানোটা খুবই অবিবেচনার কাজ হয়েছিল আমার পক্ষে। তখন তোমাকে দেখেছিলাম, আর তারপর আগাগোড়া সবগুলি কুটির খুঁজে দেখতে দেখতে এখানে এসে পড়েছ। না, তোমার টুকরাটিকে চুকে পড়ে যাওয়ায় একটা হদিশ পেয়ে গেলাম কোথায় এসে তোমায় খুঁজতে হবে। ও, বুঝেছি, সেই দূরবীনওয়ালা বুড়ো ভদ্রলোক না? দূরবীনের কাছে রোদ তীক্ষ্ণতে দেখে প্রথমটায় আমি বুঝতে পারিনি। হোমস উঠে ঘরের ভিতর উকি মারলেন। ও কার্টরাইট, দেখছি কিছু রসদ রেখে গিয়েছে। এ কাগজগুলো কি? তুমি তাহলে কুম্বট্টুসিতে গিয়েছিলে, কি বলো? হ্যাঁ, মিসেস লরা লায়ন্সের সঙ্গে দেখা করতে। ঠিক, খুব ভালো করেছ। দেখতে পাচ্ছি যে আমাদের অনুসন্ধানগুলি পাশাপাশি চলছে। আমরা যা যা পেয়েছি তা একসঙ্গে করলে মামলাটা সম্বন্ধে আমাদের প্রায় পুরোপুরি জ্ঞান হবে। যাক, তুমি এখানে এসেছো তাতে আমি আন্তরিকভাবে আনন্দিত হয়েছি, কারণ এই ব্যাপারটার দায়িত্ব আর রহস্য আমার পক্ষে বাস্তবিক বড় কষ্টকর হয়ে উঠেছে। কিন্তু এখানে এলে কি করে? আর এখানে করছোই বাকি? আমি ভাবছিলাম তুমি সেই বয় দেখিয়ে টাকা আদায় করার মামলাটা নিয়ে বেকার স্ট্রিটে ব্যস্ত। আমি চেয়েছিলাম যে তুমি ঠিক তাই ভাবো। আমি খুব দুঃখিত হয়ে বললাম, তুমি আমাকে কাজে লাগালে অথচ বিশ্বাস করছো না। আমি তোমার কাছে এর চাইতে ভালো ব্যবহার পাবো বলে আশা করি। হোম, শুনো বন্ধু, অন্য অনেক মামলার মতো এটাতেও তুমি যা করেছো তার দাম হয় না। তোমার সঙ্গে আপাতত একটা চালাকি খেলেছি বলে ক্ষমা করো। সত্য কথা বলতে কি, কতকটা তোমার ভালোর জন্যই এটা করেছিলাম। আর তুমি যে বিপদের মুখে এসে দাঁড়িয়েছো সেটা বুঝতে পেরে আমি নিজে চলে এসেছি, আর ব্যাপারটা দেখে শুনে নিচ্ছি। আমি যদি তোমাদের সঙ্গেই থাকতাম তাহলে আমার ধারণাগুলিও তোমারই মতো হতো, আর আমি উপস্থিত আছি বলে আমাদের সাংঘাতিক শত্রুরা সাবধান হয়ে যেত। কিন্তু এই ব্যবস্থায় আমি যতটা ঘুরে দেখতে পারছি, ফলে থেকে ততটা পারতাম না। এখন আমি এই ব্যাপারের মধ্যে এক অজানা লোক হয়ে রয়েছি। এতে সুবিধে, একেবারে আচমকের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারবো। কিন্তু আমাকে না জানিয়ে কেন? কথাটা তুমি জানলে কোনো লাভ হতো না, উল্টে হয়তো আমার কথাটাই প্রকাশ হয়ে যেত। তুমি হয়তো আমাকে কোনো একটা খবর জানাতে চাইতে, অথবা আমার উপর দয়াপরবশ হয়ে আমার সুখ স্বাচ্ছন্দ্যের কোনো জিনিস দিয়ে যাবার ইচ্ছে হতো তোমার।
কাজে অনর্থক ঝুঁকির মধ্যে যেতে হতো। তাই আমি সেই হর করা আপিস থেকে কার্টরাইকে নিয়ে এলাম। তোমার মনে আছে তো? আমার সামান্য প্রয়োজন সেই জোগাচ্ছে, একখানা রুটি আর পরিষ্কার একটি জামা, এর বেশি কি বা লাগে মানুষের। তার উপর আবার কার্টরাইটের একজোড়া চোখ আর খুব চটপটে একজোড়া পা তাকায়, তাতে আমার খুব কাজ দিচ্ছে। তবে তো দেখছি আমার এত রিপোর্ট লেখা সব বৃথা হয়েছে। কত কষ্ট করে আর গর্ব করে সেগুলো লিখেছিলাম তা মনে করে আমার গলা কাঁপতে লাগলো। হোমস পকেট থেকে একতলা কাগজ বার করলেন। বন্ধুবর, তোমার সব চিঠি এতে আছে, আর সত্যি করে বলছি যে ওগুলো আমি খুব ভালো করে পড়েছি, খুব ভালো বন্দোবস্ত করেছিলাম। ওগুলো পেতে আমার মোটে একদিন দেরি হতো। এরকম একটা অসাধারণ কঠিন ব্যাপারে তুমি যেরকম উৎসাহ বুদ্ধি বিবেচনার পরিচয় দিয়েছো, তাতে তোমাকে খুবই প্রশংসা করতে হয়। এভাবে ফাঁকি দেবার জন্য তখন আমার মনটা খারাপ হয়েছিল, কিন্তু হোমসের প্রশংসার আন্তরিকতা এবার আমার রাগটা চলে গেল। আমি অন্তরে অন্তরে অনুভব করলাম যে তার কথাই ঠিক। প্রান্তরে তার টাকার কথাটা আমি না জানায় সত্যিই আমাদের উদ্দেশ্য সিদ্ধির পক্ষে ভালো হয়েছে। আমার মুখ থেকে অন্ধকার কেটে যেতে দেখে তিনি বললেন, এই তো বেশ, এবার বলো মিসেস লরা লায়ন্সের সঙ্গে দেখা করে কি জানতে পারলে? এটা বোঝা সত্য নয় যে তুমি সেখানে গিয়েছিলে তার সঙ্গে দেখা করতেই, কেননা কুম্ভট্রেসিতে একমাত্র লোকই হচ্ছেন তিনি যাকে নিয়ে এ ব্যাপারে আমাদের কাজ করতে হতে পারে। বলতে কি, তুমি না গেলে খুব সম্ভবত আমিই কাল যেতাম। সূর্য অস্ত গিয়েছিল, প্রান্তরের উপর অন্ধকার নেমেছিল। হাওয়াটা ঠান্ডা হয়ে আসায় আমরা একটু গরম পাওয়ার জন্য ঘরে চলে এলাম। সেখানে আলো আঁধারের মধ্যে বসে বসে আমি সেই মহিলার সঙ্গে আমার কথাবার্তার কথা হোমসকে বললাম। তিনি এতটা আগ্রহ দেখালেন যে তাকে সন্তুষ্ট করবার জন্য কোনো কোনো জায়গা দুবার বলতে হলো। আমার কথা শেষ হতে তিনি বললেন, এটা খুবই গুরুতর ব্যাপার। এই জটিল ব্যাপারে একটা ফাঁক থেকে যাচ্ছিল, এতদিনে সেটার অন্ত পাওয়া গেল। এই মহিলার আর স্টেপলটনের মধ্যে একটা ঘনিষ্ঠ অন্তরঙ্গতা আছে, তা জানো তো? ঘনিষ্ঠ অন্তরঙ্গতার কথা তো শুনিনি, তাতে কোনো সন্দেহ নেই। তারা দেখা করে, চিঠি লেখালেখি করে, তাদের মধ্যে একটা পুরো বোঝাপড়া হয়ে রয়েছে। এখন এতে আমাদের হাতে একটা খুব শক্তিশালী অস্ত্র এলো। এইটে দিয়ে যদি তার স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটাতে পারি। তার স্ত্রী? তুমি আমাকে যা দিয়েছো তার বদলে এবার আমি তোমাকে কিছু খবর দেব। যে মহিলাটি এখানে তার বোন বলে পরিচিত, তিনি আসলে তার স্ত্রী। বলো কি? ঠিক করে জেনে বলছো তো? তাহলে স্টেপলটন কি করে স্যার হেনরিকে তার স্ত্রীর প্রেমে পড়তে দিল? স্যার হেনরির প্রেমে পড়ায় তার নিজের ছাড়া আর কারো ক্ষতি হয়নি। তুমি এটা দেখেছো যে স্টেপলটন যথেষ্ট চেষ্টা করেছে যাতে স্যার হেনরি তার স্ত্রীকে প্রেম নিবেদন করতে না পারেন। আবার বলছে, মহিলাটি তার স্ত্রী, বোন নয়। কিন্তু প্রতারণার জন্য এই ব্যাপক ব্যবস্থার কারণ কি? কারণ সে আগেই বুঝেছিল যে আইবুড়ো মেয়ে হিসাবে স্ত্রীটি তার বেশি কাজে আসবে। আমার সব না বলা ধারণা, সব অস্পষ্ট সন্দেহ হঠাৎ যেন স্পষ্ট হয়ে উঠে স্টেপলটনকে ঘিরে দাঁড়ালো। সেই নিরুত্তাপ সাদাসিধে লোকটা, যার মাথায় খড়ের টুপি আর হাতে প্রজাপতি ধরবার জাল, তার মধ্যে আমি যেন দেখতে পেলাম একটা ভয়ঙ্কর জীবকে, এমন একটা অসীম ধৈর্য আর কৌশল সম্পন্ন জানোয়ারকে, যে মুখে হাসি আর মনে খুন নিয়ে ঘুরছে। তবে সেই আমাদের শত্রু, সেই লন্ডনে পিছু নিয়েছিল। আমি তো দাদার উত্তর তাই ঠিক করেছি। তাহলে সেই হুঁশিয়ারি, সেই চিঠিটা লিখেছিল ওই মেয়েটি? ঠিক। যে অন্ধকার আমাকে এতকাল ধরে ঘিরে রেখেছে, তার ভিতর এখন একটা আধেক দেখা, আধেক আন্দাজ করা পৈশাচিক শয়তান অস্পষ্টভাবে উঁকি মারতে লাগলো। কিন্তু হোমস, তুমি এটা ঠিক জানো তো মহিলাটি যে তার স্ত্রী? তা তুমি জানলে কি করে? জানতে পারলাম এই জন্য যে তোমার সঙ্গে প্রথম দেখা হওয়ার পরই সে ভুলে তার নিজের জীবনের একটা সত্যি কথা বলে ফেলেছিল। পরে সে তার জন্য অনেক আফসোস করেছে নিশ্চয়। সে সত্যিই একসময় উত্তর ইংল্যান্ড স্কুলমাস্টার ছিল। এখন স্কুলমাস্টারকে যত সহজে খুঁজে বার করা যায় এমন আর কাউকে নয়। একবার যে এ কাজ করেছে তার খবর রাখবার জন্য অনেক মাস্টারি সংক্রান্ত অফিস আছে। একটু খোঁজ নিতেই জানতে পারলাম যে একটা স্কুল খুব যাচ্ছেতাই কারণে দুর্দশায় পড়েছিল, আর তার মালিক, তার নামটা আলাদা, তার স্ত্রীকে নিয়ে চম্পট দিয়েছিল। বর্ণনা মিলে গেল। তার উপর যখন শুনলাম যে ফেরারি লোকটা পতঙ্গ তত্ত্বে উৎসাহী ছিল, তখন আর কোনো সন্দেহ রইল না। অন্ধকারটা যেন ফিকে হয়ে আসছিল, কিন্তু তখনও আপচায়াতে ডাকা রয়ে গেল অনেক কিছুই। বললাম, এই স্ত্রীলোকটি যদি সত্যি তার স্ত্রী হয়, তবে এর ভিতরে মিসেস লরা লায়ন্স আসেন কি করে? তোমার নিজেরই অনুসন্ধানের ফলে এই সমস্যাটার উপর আলোকপাত হয়েছে। মহিলাটির সঙ্গে তোমার সাক্ষাৎকারেই ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমি জানতাম না এর সঙ্গে এর স্বামীর বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা হচ্ছে। তাই যদি হয়, আর স্টেপলটনকে যদি অবিবাহিত বলে মনে করা হয়, তাহলে তিনি নিশ্চয় স্টেপলটনের স্ত্রী হতে পারবেন বলে আশা করেছিলেন। আর যখন তার ভুল গুছে যাবে তখন ব্যস্ত, তখন হয়তো মহিলাটিকে আমাদের কাজে লাগতে পারে। কালই তার সঙ্গে দেখা করা আমাদের প্রধান কাজ হবে। দুজনেই একসঙ্গে যাব। কিন্তু ওয়াটসন, তোমার কি মনে হয় না যে স্যার হেনরিকে তুমি বড় বেশিক্ষণ চলে এসেছো?
বাস্কারভিল হলে তাকাই তো তোমার উচিত। পশ্চিম আকারে সূর্যের অস্তরাগ মিলিয়ে গিয়েছিল, ঘোর অন্ধকার নেমে এসেছিল প্রান্তরের বুকে। অনুজ্জ্বল কয়েকটি তারা বেগুনি রঙের আকাশে মিটমিট করছিল। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, আর একটা প্রশ্ন হোমস, তোমার আর আমার মধ্যে কোনো কথা গোপন রাখবার নিশ্চয় দরকার নেই। এসবের উদ্দেশ্য কি চায় সে? উত্তর দিতে গিয়ে হোমসের গলা একটু বসে গেল। এ হচ্ছে হত্যা, ওয়াটসন। কিছু জানতে চেয়েও না। সে যেমন তার জাল স্যার হেনরির উপর গুটিয়ে আনছে, আমার জালও তেমনি তার উপর গুটিয়ে আসছে। আর তোমার সাহায্যে সে এখন আমার খপ্পরে পড়ে গিয়েছে। শুধু একটা বিপদ হতে পারে, সেটা হচ্ছে আমরা পুরোপুরি তৈরি হবার আগেই যদি সে তার আঘাত হানে। আর একটা দিন কি বড় জোর 2 দিন পেলেই আমার সব তৈরি হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত স্নেহময়ী মা তার দুঃশয্যাশায়ী সন্তানকে যেমন করে অতন্দ্র সতর্কতা দিয়ে ঘিরে রাখেন, তুমিও স্যার হেনরিকে সেই রকম করে রক্ষা করো। আজ তোমার বেরোনোয় অনেক কাজ হয়েছে বটে, কিন্তু তবু আমার মনে হচ্ছে যে তাকে ছেড়ে না এলেই ভালো হতো। ও কি ভয়ানক একটা চিৎকার, আতঙ্ক এবং যন্ত্রণাসূচক একটা সুদীর্ঘ আর্তনাদ প্রান্তরের নিঃশব্দতাকে বিদীর্ণ করে বেরিয়ে এলো। সেই চিৎকারে আমার শিরায় শিরায় রক্ত যেন বরফ হয়ে গেল। আমি রুদ্ধশ্বাসে বললাম, হে ভগবান, এটা কি? এর মানে কি? হোমস লাফিয়ে উঠেছিলেন। ঘরের প্রবেশ পথে তার কর্মঠ দেহের অন্ধকার রেখা দেখা গেল। কাঁধ নিচু করে মাথা সামনে ঝুঁকিয়ে অন্ধকারের ভিতর তিনি উঁকি মেরে দেখছিলেন। তিনি চাপা গলায় বললেন, চুপ। চিৎকারটা জুড়েই শোনা গিয়েছিল বটে, কিন্তু এসেছিল প্রান্তরের অনেক দূরের অন্ধকারের ভিতর থেকে। এখন আমাদের কানের উপর যেন ফেটে পড়ল, অনেক বেশি কাছে, অনেক বেশি জুড়ে, আগেকার চাইতে অনেক বেশি আকুলভাবে। হোমস ফিস করে বললেন, এটা কোথায় হচ্ছে? তার কণ্ঠের আবেগ শুনে বুঝলাম যে এই লৌহ কঠিন মানুষটিরও অন্তর বিগলিত হয়ে উঠেছে। এটা কোন জায়গায় হচ্ছে ওয়াটসন? অন্ধকারের দিকে দেখিয়ে বললাম, ওই কানে বলে মনে হলো। না, এই দিকে। আবার সেই আর্তনাদ, আরো জুড়ে। রাত্রির বুকে জাপটা মেরে উঠল, আর তারই সঙ্গে এসে মিশল গম্ভীর একটা টানা গড়গড় শব্দ, গানের সুরের মতো, অথচ বুক কাঁপানো, সাগরের অবিরাম মর্মর ধ্বনির মতো। হোমস চেঁচিয়ে উঠলেন, সেই হাউন্ড! ওয়াটসন, এসো, চলে এসো। হে ঈশ্বর, যদি আমাদের দেরি হয়ে গিয়ে থাকে। এর আগেই তিনি প্রান্তরের মধ্যে তীরবেগে ছুটতে শুরু করেছিলেন। আমিও তার পেছনে ছুটলাম। আমাদের ঠিক সামনে খানিকটা উঁচু নিচু জায়গা ছিল। শেষ চিৎকারটা এবার সেখান থেকে এলো, হতাশা মাখা একটা বিকট চিৎকার। তারপরেই দপ করে বাড়িয়ে কিছু পড়বার শব্দ। আমরা থেমে পড়ে কান পেতে রইলাম। আর একটা শব্দ সেই বায়ুহীন রাত্রির গভীর নিস্তব্ধতা ভঙ্গ করল না। হতভম্ব হয়ে যাওয়া লোকের মতো করে হোমস কপালে হাত দিলেন। দেখলাম তিনি মাটিতে পা ঠুকতে শুরু করেছেন। ওয়াটসন, সে আমাদের হারিয়ে দিয়েছে। বড় বেশি দেরি করে ফেলেছি আমরা। না না, কখনো না। আমি বোকা, তাই চুপ করে বসেছিলাম। আর ওয়াটসন, তুমিও দেখো, তোমার উপর যার বার দেওয়া হয়েছিল তাকে ফেলে রেখে এসে কি করেছো? কিন্তু ঈশ্বরের শপথ, যদি চরম মন্দাটাই হয়ে গিয়ে থাকে তবে আমরা প্রতিহিংসা নেব। তারপর আমরা অন্ধের মতো ছুটতে লাগলাম। অন্ধকারে পাথরে ধাক্কা খেয়ে, জুবজার টেলে, হাঁপাতে হাঁপাতে পাহাড় পার হয়ে চড়াই উতরাই করে আমরা সেই দিকে চললাম যেখানে থেকে সেই ভয়াবহ শব্দ এসেছিল। প্রত্যেকবার চড়াই উঠবার পরই হোমস ব্যাকুলভাবে চারদিকে দেখতে লাগলেন, কিন্তু প্রান্তরে অন্ধকার ঘন হয়ে আসায় তার শ্রীহীন দেহে কোনো কিছু নড়তে চড়তে দেখা গেল না। কিছু দেখতে পাচ্ছ? কিচ্ছু না। কিন্তু শোনো, ওটা কি? একটা মৃদু গুঙ্গানির শব্দ আমাদের কানে এলো। এবার আমাদের বাদিক থেকে। সেদিকে একটা পাহাড়ের মাথা গিয়ে শেষ হয়েছিল, একটা খাড়াইয়ের উপরে। তার নিচেই পাথর চড়ানো একটা ডালু জায়গা। তারই এবড়ো কেবড়ো বুকে কালো পেকাপ্পা আকারের কি যেন একটা ছড়ানো অবস্থায় পড়েছিল। আমরা দৌড়ে যেতে যেতে অস্পষ্ট জিনিসটা স্পষ্ট হয়ে উঠতে লাগলো। একটা লোক উপর হয়ে পড়ে রয়েছে, এমনভাবে বেঁকে তার মাথাটা দেহের তলায় ঢুকে রয়েছে যে দেখে ভয় হয় কাঁধ থেকে নেমে গেছে, আর ডিগবাজি খাওয়ার ভঙ্গিতে শরীরটা দুমড়ে রয়েছে। সবটা মিলিয়ে এমনই তা অস্বাভাবিক যে আমি ঠিক তখন ভাবতে পারছিলাম না যে ওই গুঙ্গানিটা একজন মানুষের প্রাণ বেরিয়ে যাবার শব্দ। আমরা অন্ধকারে মূর্তিটার উপর ঝুঁকে পড়লাম। তা থেকে সামান্যতম কোনো শব্দ আর আসছিল না। হোমস তার গায়ে হাত টিকিয়ে হাত তুলে একটা বয়স শব্দ করে উঠলেন। তিনি দেশলাই জ্বালালেন। তার আলোয় তার চটচটে আঙ্গুলগুলো আর বিভৎস একটা রক্তের চাপ দেখা গেল। মরা মানুষটার তেতলে যাওয়া মাথা থেকে বেরিয়ে সেটা ক্রমেই ছড়িয়ে যাচ্ছিল। তাছাড়া আলোটা আরও একটা জিনিসের উপর পড়লো, তা হচ্ছে স্যার হেনরি বাস্কারভিলের মৃতদেহ। সেই অদ্ভুত লালচে রঙের টুইডের পোশাকটা, যেটা পরে তিনি বেকার স্ট্রিটে আমাদের সঙ্গে প্রথম দিন দেখা করতে এসেছিলেন, সেটা তো ভুলবার জিনিস নয়। একটিবার সেটা দেখতে পেলাম, তারপরেই দেশলাইয়ের আলো কেঁপে উঠে নিভে গেল। সেই সঙ্গে আমাদের সব আশাও চলে গেল। হোমস অস্ফুট একটা আর্তনাদ করে উঠলেন। অন্ধকারের মধ্যে তার বিবর্ণ মুখ দেখা যেতে লাগলো। হাত মুঠো করে আমি চেঁচিয়ে উঠলাম, জানোয়ার, জানোয়ার! ও হোমস, হোমস! একে মরবার হাতে ছেড়ে চলে আসার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না।
তোমার চাইতেও দোষ আমারই বেশি, ওয়াটসন। মামলাটা বেশ গুছিয়ে নেবার আর সম্পূর্ণ করবার জন্য অপেক্ষা করতে গিয়ে আমি আমার মক্কেলের জীবনটা নষ্ট করে ফেললাম। জীবনে অত বড় আঘাত আর কখনো পাইনি, কিন্তু আমি কি করে জানবো কি করে আমার শত নিষেধ সত্ত্বেও তিনি একা প্রান্তরে এসে তার প্রাণ বিপন্ন করলেন। আমরা তার চিৎকার ও ভগবান সে কি আর্তনাদ শুনেও তাকে বাঁচাতে পারলাম না। তাকে মরণের মুখে তাড়িয়ে নিয়ে এলো যে জানোয়ার ডালকুত্তাটা, কোথায় সেটা? বোধহয় এখনো সে এইসব পাথরের আড়ালে গাপটি মেরে রয়েছে। আর স্টেপলটন সেই বা কোথায়? এই কাজের জন্য জবাবদিহি করতে হবে তাকে। নিশ্চয় আমি দেখবো সেদিকটা। যেটাকে আর বাইপকে খুন করা হয়েছে, একজন তো শুধু একটা জানোয়ারকে দেখে সেটাকে পুতুলে জীব মনে করে বয়েই মারা গেলেন। অন্যজন সেই জন্তুটার হাত এড়াবার জন্য পাগল হয়ে পালাতে গিয়ে মৃত্যুর মুখে গিয়ে পড়লেন। এবার আমাদের সেই জন্তুটার সঙ্গে ওই লোকটার সম্বন্ধ কি তা প্রমাণ করতে হবে। আমরা কানে যেটুকু শুনেছি তাছাড়া এই জানোয়ারটার অস্তিত্বের কোনো প্রমাণ পর্যন্ত পাইনি, কেননা স্যার হেনরিকে তো দেখা যাচ্ছে পড়ে গিয়েই মারা গিয়েছেন। কিন্তু ঈশ্বরের শপথ, সে যতই চতুর হোক না কেন, আমার মোটর মধ্যে আসতে আর একটি দিনও দেরি নেই। সেই তেতলে যাওয়া দেহটার দুপাশে আমরা শোকাচ্ছন্ন মনে দাঁড়িয়ে রইলাম। অকস্মাৎ এই অভাবনীয় বিপর্যয় এসে আমাদের সুদীর্ঘ ক্লান্তিকর পরিশ্রমের এরকম একটা শোচনীয় পরিসমাপ্তি ঘটালো দেখে আমরা অভিভূত হয়ে গেলাম। তারপর চাঁদ উঠল। যে পাহাড়ের উপর থেকে আমাদের হতভাগ্য বন্ধু পড়ে গিয়েছিলেন, আমরা সেখানে উঠে পাহাড়ের মাথা থেকে আদো রূপালি আদো অন্ধকার ছায়ায় ঢাকা প্রান্তরের দিকে চাইলাম। বহুদূরে কয়েক মাইল তফাতে গ্রিমপেনের দিকে তাকাতে একটা মাত্র আলো স্থির জ্বলছে দেখা গেল। আলোটা আসতে পারে শুধু স্টেপলটনের নির্জন বাড়িটা থেকে। সেই দিকে চেয়ে ভয়ানক একটা অভিশাপ দিয়ে আমি মুষ্টিবদ্ধ হাত নাড়লাম। ওকে আমরা ধরছি না কেন? আমাদের মামলা সাজানো এখনো শেষ হয়নি। ও লোকটা যতদূর হতে পারে দূর তো আর সতর্ক। আমরা কি জানি সেটা নয়, আমরা কি প্রমাণ করতে পারবো সেটাই হলো কথা। একটা পা ভুল ফেললেই সে আমাদের হাত ছাড়িয়ে যেতে পারে। আমরা তবে কি করতে পারি? কাল সকালবেলা আমাদের অনেক কিছু করবার আছে। আজ রাত্রি শুধু আমাদের হতভাগ্য বন্ধু শেষকৃত্য করব। আমরা একসঙ্গে খাড়াই উতরাই ধরে নেমে মৃতদেহটার কাছে গেলাম। রূপালী পাথরের গায়ে সেটাকে দেখাচ্ছিল কালো আর স্পষ্ট। আর বিকৃত অঙ্গগুলির যন্ত্রণার কথা মনে করতে আমার বড় কষ্ট হলো। চোখ জলে ঝাপসা হয়ে গেল। আমাদের সাহায্য করবার জন্য আরও লোক আনতে হবে হোমস। আমরা একে হল পর্যন্ত অতটা রাস্তা বয়ে নিয়ে যেতে পারবো না। ও কি, হ্যাঁ ভগবান, তুমি পাগল হয়ে গেলে নাকি? হোমস একটা চিৎকার করে উঠে মৃতদেহের উপর ঝুঁকে পড়েছিলেন। তারপর তিনি নাচতে লাগলেন, হাসতে লাগলেন, আর আমার হাত ধরে সুদূরে চটকাতে লাগলেন। এটা কি আমার সেই কঠোর অসংযমী হোমস? এ আগুন ওর কোথায় লুকিয়েছিল? দাড়ি লোকটার দাড়ি আছে। দাড়ি বলো কি? স্যার হেনরি নয়, এ হচ্ছে গিয়ে, তাই তো, এ হচ্ছে আমার পড়োশি সেই কয়েদি। ব্যস্ত সমস্ত হয়ে আমরা দেহটাকে উল্টে ফেললাম। রক্তজোড়া দাড়িটা ছাদের দিকে মুখ করে রইল। সেই বেরিয়ে আসা কপাল, সেই নিষ্ঠুর বসে যাওয়া চোখ সম্বন্ধে কোনো সন্দেহ থাকতে পারে না। সত্যি এটাই মোমবাতির আলোয় পাথরের উপর দিয়ে আমার দিকে জ্বলন্ত দৃষ্টি এনেছিল দুষ্কৃতকারী সেলডেনের মুখ। পরমুহূর্তে সব পরিষ্কার বুঝলাম। মনে পড়লো স্যার হেনরি আমাকে বলেছিলেন যে তিনি তার পুরনো পোশাক সব ব্যারিমোরকে দিয়ে দিয়েছেন, আর পালিয়ে যেতে সাহায্য করবার জন্য ব্যারিমোর নিশ্চয় সেলডেনকে সেগুলো দিয়েছিল। বুট, শার্ট, টুপি সবই স্যার হেনরি। দুর্ঘটনাটা খুবই শোচনীয় বটে, তবু অন্তত এটা বলা যায় যে দেশের আইন অনুসারে এর মরাই উচিত ছিল। হোমসকে কথাটা বলতে বলতে আমার মনে আনন্দ আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা উপচে পড়তে লাগলো। হোমস বললেন, তাহলে তো পোশাকটাই বেচারার কাল হলো। স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার হেনরির কোনো জিনিস শুকিয়ে, খুব সম্ভব সেই হোটেল থেকে চুরি করা জুতোটাই শুকিয়ে ডালকুত্তাটাকে লেলিয়ে দেওয়া হয়েছিল। তাতেই সেটা এই লোকটিকে তাড়া করে। কিন্তু একটা খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে অন্ধকারে সেলডেন কি করে জানলো যে ডালকুত্তাটা তার পিছু নিয়েছে? ডাক শুনে? এই কয়েদির মতো কঠিন একটা লোক শুধু প্রান্তরে একটা ডালকুত্তার ডাক শুনে বয়ে এমন বিকল হয়ে পড়তে পারে না, হতে পারে না, যাতে সে ধরা পড়বার ভয় আছে, যেন রক্ষা করে বলে পাগল হয়ে যাবে। তার চিৎকার শুনে বোঝা যায় যে ডালকুত্তাটা তাকে তাড়া করে আসছে। জানতে পারার পরও সে অনেকটা পথ দৌড়ে এসেছিল। সে জানলো কি করে? আমার তো মনে হয় যে তার চাইতে বড় রহস্য হচ্ছে আজ রাত্রিতে এই ডালকুত্তাটাকে ছাড়া হলো কেন? এটা তো আর সারাক্ষণ প্রান্তরে ছাড়া থাকে না। স্যার হেনরি এখানে থাকবেন একথা না জানলে স্টেপলটনতে একে ছেড়ে দিত না। আমার সমস্যাটাই বেশি কঠিন, কেননা তোমারটা মীমাংসা খানিকক্ষণ বাদেই হবে, কিন্তু আমারটা হয়তো চিরকালই একটা হেয়ালি থেকে যাবে। যাই হোক, এখন কথা হলো এই হতভাগ্যের দেহটাকে নিয়ে কি করব আমরা? একে তো আর কা শেয়ালের জন্য রেখে যেতে পারি না। পুলিশে খবর দিতে না পারা পর্যন্ত একে এই একটা ঘরে তুলে রাখা যাক, তাই ভালো। একে আমরা ততটা দূর নিয়ে যেতে পারবো নিশ্চয়। ওহে ওয়াটসন, এ আবার কি? লোকটা নিজেই আসছে দেখছি, কি আশ্চর্য! আর সে কি স্পর্ধা! আমাদের সন্দেহ হয়েছে বোঝা যেতে পারে, এমন কথা একটাও বলো না। একটু আভাস দিলেই আমার ফন্দি সব মাটি হয়ে যাবে। একটি মূর্তি প্রান্তরের উপর দিয়ে এগিয়ে আসছিল। একটা জ্বলন্ত সিগারেটের মিটমিটে লাল আলো দেখতে পেলাম। ছাদের আলো তার উপর পড়ছিল, তাতে স্টেপলটনের ছিমছাম চেহারা আর সাবলীল গতি দেখতে পেলাম।
আমাদের দেখে সে থমকে দাঁড়ালো, তারপর আবার এগোতে লাগলো। আরে ডাক্তার ওয়াটসন নাকি? রাত্রে এই সময় প্রান্তরে আপনাকে দেখবো বলে মোটেই ভাবিনি, কিন্তু আহা, এ কি, কেউ জখম হয়েছে? আমাদের বন্ধু স্যার হেনরি নন তো? সে তাড়াতাড়ি আমার পাশ কাটিয়ে গিয়ে মৃত ব্যক্তির উপর ঝুঁকে পড়লো। শুনতে পেলাম সে সশব্দে দম টেনে নিল, মুখ থেকে সিগারেটটা কষে পড়লো। সে থুতলার মতো করে বলল, কে একে? এ হলো সেলডেন, যে প্রিন্সটন থেকে পালিয়েছে। স্টেপলটন আমাদের দিকে ফিরল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু প্রবল চেষ্টা করে তার চমকে যাবার আর নিরাশ হবার ভাবনা দমন করল। তীক্ষ্ণ দৃষ্টিতে সে একবার হোমসকে দেখে আমার দিকে চাইল। আহা, এ মরল কি করে? এই পাথরের ডিপিটার উপর থেকে পড়ে গিয়ে বেচারার গাড় ভেঙে গিয়েছে বোধ হয়। আমার বন্ধু আর আমি প্রান্তরে একটু বেড়াচ্ছিলাম, এমন সময়ের চিৎকার শুনলাম। চিৎকারটা আমিও শুনেছি, তাতেই বেরিয়ে এলাম। স্যার হেনরির জন্য উদ্বিগ্ন হয়েছিলাম। বিশেষ করে স্যার হেনরির জন্য কেন, কথাটা আমি জিজ্ঞাসা না করে পারলাম না। আমি স্যার হেনরিকে আসতে বলেছিলাম কিনা তাই আসছেন না দেখে আমি আশ্চর্য হলাম। তারপর যখন প্রান্তরে চিৎকার শুনলাম, তখন স্বভাবতই তার নিরাপত্তার জন্য ভাবনা হলো। আচ্ছা, এই বলে আবার তার দৃষ্টি হোমসের আর আমার মুখের উপর চট করে বুলিয়ে নিয়ে এসে বলল, চিৎকার ছাড়া আর কিছু শুনেছিলেন কি? হোমস বললেন, না। আপনি? না। তাহলে আপনার একথার উদ্দেশ্য কি? ও, গ্রাম্য লোকেরা একটা ভৌতিক ডালকুত্তা ইত্যাদি বিষয়ে যেসব গল্প বলে তা জানেন তো? তারা বলে রাত্রে প্রান্তরে তার ডাক শোনা যায়। আমি ভাবছিলাম আজ রাত্রে সেরকম কোনো ডাক শোনা গেল নাকি। আমি বললাম, সে ধরনের কিছু শুনলাম না তো। লোকটা কি করে মরল বলে মনে করেন? ভয় ভাবনাতে আর ঠান্ডা লেগে এর মাথা খারাপ হয়ে গিয়েছিল নিশ্চয়। পাগল অবস্থায় ছুটোছুটি করতে করতে শেষে পড়ে গিয়ে নিজের গাড়িটি ভেঙেছে। এটা খুবই যুক্তিসঙ্গত কথা বলে মনে হয়। এই কথা বলতে বলতে স্টেপলটন একটা দীর্ঘশ্বাস ফেললো, যাতে বোঝা গেল যে তার মনটা হালকা হলো। তারপর সে বলল, এ বিষয়ে আপনি কি মনে করেন মিস্টার শার্লক হোমস? শার্লক হোমস মাথা নিচু করে তার নমস্কার জানালেন। তারপর বললেন, বা আপনি বেশ তাড়াতাড়ি লোক চিনতে পারেন তো। ডাক্তার ওয়াটসন, এখানে আসার পর থেকে আমরা আপনার আশায় আছি। আপনি ঠিক একটা দুর্ঘটনার সময় এসে পড়েছেন। সত্যিই তাই। দেখে মনে হয় যে এর কারণ সম্বন্ধে আমার বন্ধু যা ভেবেছেন তাই ঠিক। মনে একটা অপ্রীতিকর স্মৃতি নিয়ে কাল আমি লন্ডনে ফিরে যাব। সে কি, কালই ফিরে যাচ্ছেন? তাই তো ইচ্ছে। এই যেসব ঘটনা আমাদের দাদা লাগিয়ে দিয়েছে, আপনি এখানে এসে সেগুলোর কিছু কিনারা করতে পেরেছেন আশা করি। হোমস কাঁধ নাড়লেন। আশা সবসময় সফল হয় না। অনুসন্ধানের চাই তত্ত্ব, প্রবাদ নয়, গুজব নয়। মামলাটা বিশেষ সন্তোষজনক হয়নি। নিতান্ত সরলভাবে আর উদাসভাবে বন্ধুবর কথাগুলি বললেন। স্টেপলটন তখনও তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। তারপর সে আমার দিকে ফিরল। এ বেচারাকে আমার বাড়িতে নিয়ে যেতে বলতুম, কিন্তু আমার বোন এমন ভয় পেয়ে যাবে যে তা ভেবে আমি সে কথা বলতে পারছি না। মনে হয় এর মুখে একটা কিছু চাপা দিয়ে রেখে গেলেই সকালবেলা পর্যন্ত চলে যাবে। সেই ব্যবস্থাই করা হলো। স্টেপলটনের আতিথ্য স্বীকার করবার জন্য তার পীড়াপিড়ি এড়িয়ে তাকে একা ফিরতে দিয়ে হোমস আর আমি বাস্কারভিল হলে চললাম। একবার পেছনে তাকিয়ে দেখলাম বিস্তীর্ণ প্রান্তরের উপরে তার মূর্তিটি ধীরে ধীরে চলে যাচ্ছে, আর তার পেছনে পাহাড়ের রূপালী গায়ে একটা কালো থেবড়া দাগ দেখে বোঝা যাচ্ছে কোনখানে সেই লোকটি পড়ে রয়েছে যার এমন ভয়াবহ মৃত্যু হয়েছে। ধন্যবাদ। পরবর্তী পর্ব আগামী দিন।